যদি দেখিবারে চাস ধর্ম নয়, আগে তুই শিক্ষা জলে ভাস। প্রথমে প্রণাম জানাই দলিতের মুক্তি সূর্য পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ যখন মাতা শান্তি দেবীর রাঙা পায়। প্রণাম জানাই তাদের উত্তরসূরি পতিত পাবন গুরুচাঁদ মাতা সত্যভামার যুগল চরণে। তারপরে প্রণাম জানাই আজকে এত সমর ভক্ত সমাবেশ যার জন্য হয়েছে স্বর্গীয় বিজয়চন্দ্র পাঢ়ী মহাশয়, যাকে সকলেই আমরা বাবু বলে ডাকতাম, তার চরণে অন্তিমে প্রণাম জানাই আদ্যকার এই হরিবাসরে উপস্থিত সকল ভক্ত ও ভক্তাদের শ্রীচরণে। বাবুর কথা তো আপনারা অনেকেই শুনলেন। অবশ্য আমি বাবুর সঙ্গে খুব কম দিনই মেলামেশা করেছি, তবে যে কয়দিন করেছি খুবই ভালোবাসতেন আমাকে, খুবই ভালোবাসতেন। অবশ্য ও দাবি সকলেই করতে পারেন, কারণ এমন কোন লোক নেই যাকে বাবু ভালো না বাসতেন। যা হোক, সে দাবি আর আমি একাই করতে চাই না, তবে আমাকে পরিচালক মহোদয় যে আদেশ করেছেন আমি সেই দিকটাতেই যাই। কারণ গুরুচাঁদ বলতেন, শুধু গুণগান নহে ধর্মের সার, তৎপ্রীতি কাম হেতু কর্ম করতার। গুরুচাঁদ কিন্তু বা হরিচাঁদ শুনতেই ভক্তি দিতে এসেছিলেন সে কথা মোটেই নয়, তারা আরো একটা দিক দিয়েছিলেন। তাই বলা হচ্ছে, যেই শুভ দিনে এই জাতির ভিতর পরম দয়াল হরি হইল অবতার, সেই দিন নবজন্ম পেয়েছে জাতি, দিনে দিনে হবে অবশ্য উন্নতি। ভাঙা বুকে জাগে আসা মরা দেহে প্রাণ, প্রাণদাতা দয়াময় প্রভু হরিচাঁদ। তাহলে ভাঙা বুকে আসা জাগলো, মরা দেহে প্রাণ জাগলো, প্রাণদাতা দয়াময় প্রভু হরিচাঁদ। তাহলে তার পূর্বে তিনি যে সমাজে এসেছিলেন সেই সমাজের কি সত্যি সত্যি প্রাণ ছিল না? না, ছিল না। নিষ্প্রভ হয়ে গিয়েছিল সে প্রাণ। সে প্রাণে ছিল না কোনো উত্তেজনা, সে প্রাণে ছিল না কোনো আনন্দ। সেই নিষ্প্রভ নিরানন্দময় জীবন যাপনের মধ্যে, সে জীবন যাপন করা শ্রেণীর মধ্যেই হরিচাঁদ এসেছিলেন। তিনি এসে এই জাতিকে নবজাগরণ দিলেন। গুরুচাঁদ তার বাবার সঙ্গে ভক্তালয়ে যেতেন। গুরুচাঁদ তখন বড় হয়েছেন, তার বাবার সঙ্গে ভক্তালয়ে যেতেন। তার বাবাকে যখন ভক্তরা এসে প্রণাম করত, তাদের চোখ দিয়ে ঝরে পড়ত অশ্রু ধারা। সে ধারা যে শুধু ভক্তির অশ্রু সে কথা নয়, গুরুচাঁদ ওই অশ্রুর ভাষা বুঝতেন। কেন পড়ছে তাদের চোখ দিয়ে এই অশ্রু, সে ভাষা বুঝতেন, এবং ওই ভাষা বোঝার জন্যই গুরুচাঁদকে হরিচাঁদ এনেছিলেন। গুরুচাঁদ বলতেন, আমি যে বিদেশি তাহা জানি আমি মনে, এদেশে এসেছি শুধু বাবার কারণে। এত বড় দাবা দেশ আগে নাই জানি, আসিয়া বেকুব হয়ে বসে জের টানি। কি জন্য তিনি এসেছিলেন? তিনি এসেছিলেন এই পতিত জাতির, এই দলিত জাতির, এই সর্বহারা জাতির, এই বঞ্চিত জাতির বঞ্চনাকে সর্বহারাত্ম থেকে মুক্তি দিয়ে সবকিছু দেওয়ার জন্য হরিচাঁদ এসেছিলেন, এবং গুরুচাঁদকে তিনি আনিয়েছিলেন। অসুবিধা হচ্ছে কিছু কারণ? আসতে বলে, সেই জন্য গুরুচাঁদকে তিনি এনেছিলেন সঙ্গে। তাহলে গুরুচাঁদ প্রথমে দেখলেন যে মানুষগুলো, তাদের চোখ দিয়ে যে ঝরে পড়ছে যে অশ্রুধারা, সে ক্ষুধার জন্য নিরন্ন মানুষের চোখ দিয়ে ঝরে পড়ছে অশ্রুধারা। তাই সেই নিরন্ন মানুষগুলোর মুখে কি করে অন্ন তুলে দেওয়া যায় সে কথাকে আগে তিনি বিচার করলেন। আমরা সকলেই জানি ক্ষুধা পেটে কখনো ভজন হয় না, তাই গুরুচাঁদ ঠাকুর তাই করলেন, এই জাতিকে কি করে তার মুখে দুটো অন্ন তুলে দেওয়া যায় সেই ব্যবস্থা তিনি করলেন। কিন্তু না, যে সমাজ এত সহজে তাকে গ্রহণ করতে চায়নি, কারণ এই সমাজের মধ্যে এমন ভাবে প্রচারিত হয়েছিল, আমরা অর্থ সঞ্চয় করতে আসিনি, আমরা শুধু সেবাই করবো সেজন্য এসেছি।
কারণ যে বিধান ছিল, যে বিধানকে ঠাকুর অমান্য করেছিলেন, যে ওই বিধান আমি মানি না, সেই বিধানে লেখা ছিল जो लोभात धमजात्या जीवेत उत्कृष्ट कर्मभिः त्वं राजा निर्धनम कृत्वा क्षिप्रमेव प्रवासते। অধম জাতির কোন লোক যদি উন্নত কোন কর্ম করে অর্থ সঞ্চয় করে, তাহলে রাজা তাকে তার ধন সম্পত্তি কেড়ে নিয়ে বিদেশে পাঠিয়ে দেবে, সেখানে তাকে রাখবে না। গুরুচাঁদ বললেন না, সে কথা নয়, সে কথা হবে না, ধন সংগ্রহ করতে হবে। আরো দেখো গুরুচাঁদ বলতেন, আরো দেখো ধর্ম চিন্তা অতীব সুসার, কেমনে পালিব ধর্ম অন্য চিন্তা যা। এই দেশে উচ্চ বর্ণ যত জাতি আছে, অভাব না যায় কবু তাহাদের কাছে, তাদের কাছে তো অভাব যায় না, তাহলে আমরা কেন পড়ে পড়ে শুধু মার খাবো? আমাদের অন্য জোগাড় করতে হবে। তাই কি করলেন তিনি? ব্যবসা শেখালেন জাতিকে। না হলে লক্ষ্মীর কৃপা কোনো গতি নাই, লক্ষ্মীর সহিত আছে গোলক গোসাই। গুরুচাঁদের বাণী দেখবেন কতখানি প্র্যাকটিক্যাল সে কথা, যে বাণীকে অবলম্বন করে আজ এই জাতি এ পর্যন্ত আসতে পেরেছে। সেই অমীয় বাণীগুলো আমি আপনাদের সামনে অল্প কিছু তুলে ধরব। তিনি বললেন, না হলে লক্ষ্মীর কৃপা কোনো গতি নাই, লক্ষ্মীর সহিত রহে গোলক গোসাই। অর্থকে অনর্থ ভাবি এতদিন সবে ধর্ম লভিবার চেষ্টা করিয়াছে ভবে। অর্থে আছে মহাশক্তি গৃহপক্ষে মূল, অর্থকে অনর্থ বলা কত বড় ভুল। অর্থে যেন মহাশক্তি লক্ষ্মীর বাহন, যথা লক্ষ্মী তার সাথে রহে নারায়ণ। অর্থহীন বাক্য যথা প্রলাপ বচন, অর্থহীন গৃহজনে মানিবে তেমন। অর্থে আছে মহাবল, সেই বল উপার্জন করতে গুরুচাঁদ সবাইকে আদেশ দিলেন, সঙ্গে নিলেন। বিচার করে দেখুন, হরিচাঁদ এসেছিলেন সাংসারিক ধর্ম দিতে, গার্হস্থ্য ধর্ম দিতে। গার্হস্থ্য ধর্ম পিতা মাতা ভাই ভগ্নী আত্মীয় স্বজন সবাইকে নিয়ে গার্হস্থ্য ধর্ম হয়। আমার পিতা মাতা আমাকে জন্ম দিয়েছে, আমাকে মানুষ করেছে, আমাকে 10 জনের মধ্যে মাথা তুলে দাঁড়াতে শিখেছে। আমার কর্তব্য তারা যখন বার্ধক্যের বিছানায় শুয়ে ছটফট করবে, তাদের অসুস্থ মুখে অসুস্থ শরীরে দুটো ক্ষুধার অন্ন আমি তাদের মুখে তুলে দিতে পারবো। যখন তারা জরাজীর্ণ হয়ে যাবে, তাদের মুখে দুটা ওষুধ আমি তুলে দিতে পারবো। তখনই আমি আমার পিতার উপযুক্ত সন্তান হতে পারবো, না হলে কখনো পারবো না। তাই গুরুচাঁদ বললেন, অর্থহীন বাক্য যথা প্রলাপ বচন, অর্থহীন গৃহজনে মানিবে তেমন। অর্থ উপার্জন করলেন, ব্যবসা করলেন। তিনি শুধু করলেন না, তিনি সঙ্গে নিলেন, এই জাতির লোককে সঙ্গে নিলেন। কিষাণ হিসাবে নয়, মজুরি হিসাবে নয়, হাজিরাদার হিসাবে নয়, ভাগিদার হিসাবে। নৌকা গড়ালেন, অনেক অনেক নৌকা গড়ালেন, সব নৌকায় ভাগিদার রাখলেন। গুরুচাঁদের ন্যায় যেবা ভাগী হলো, দারিদ্র ঘুচল, তার ধন রত্ন পেল, এভাবে দারিদ্র তার শেষ হলো। কিছুটা মানুষ খেয়ে পরে বাঁচার মতো অধিকার ফিরে পেল, তাদের প্রাণ শক্তি যেন ফিরে এলো। অন্যের অভাবে যে নিষ্প্রভ হয়ে গিয়েছিল, অন্ন পেয়ে যেন সেই নিষ্প্রভ প্রাণ কিছুটা সতেজ হয়ে উঠল। কিন্তু গুরুচাঁদ দেখলেন না, এটাই শুধু নয়, কি প্রয়োজন আছে? শিক্ষার প্রয়োজন আছে। এই আদর্শ শিক্ষা দিয়ে গুরুচাঁদ কয়, শিক্ষা শূন্য গৃহে কিন্তু লক্ষ্মী নাহি রয়। কথাগুলো বিচার করুন, কত প্র্যাকটিক্যাল কথা। দেশবাসী সবে ডাকি প্রভু বলে বাণী, আমার বচন শোনো জ্ঞানী গুণী ধনী। শিক্ষা যদি নাই পায় মোদের সন্তান, শিক্ষা বিনা এ জাতির না হবে কল্যাণ। যায় যাক ধনমান তাতে ক্ষতি নাই, সব দিয়ে এই দেশে স্কুল রাখা চাই। মোর পিতা হরিচাঁদ গেছে বলে তো মরে, স্বজাতিকে বিদ্যা শিক্ষা দিতে ঘরে ঘরে। শুনো স্বজাতির গণ সবে মন কথা, বিদ্যা বিনা ধন মান সব কিছু বৃথা। কতখানি প্র্যাকটিক্যাল কথা। আমরা কেন দলিত ছিলাম, আমরা কেন পতিত ছিলাম, তার শুধু একমাত্র কারণ, গুরুচাঁদ বলতেন, দিন দরিদ্রের ঘরে জন্মেছি মোরা, শিক্ষা বিনা বড় হয়ে ঘৃণিত রয়েছি। দেহে বলে জাতির কম কিছু নাই, বিদ্যা শিক্ষা নাই বলে সাহস না পাই।
যত দুর্বলতা জানে অন্য জাতি, ছলে বলে সকৌশলে ঘটায় দুর্মতি। আমাদের দুর্গতি ঘটাতো, আমাদের বিদ্যা নাই, সেই জন্য। তাই গুরুচাঁদ বললেন, বিদ্যা শিক্ষা করো। যে জাতির ঘরে বিদ্যা নাই, ঘরে দুর্ভাগা মারিবে তারে। বিদ্যা নাই যথা ধনমান বৃথা লোকে উপহাস করে। বিদ্যার কারণে মুনি ঋষিগণে তপস্যা করিল কত। বিদ্যা আছে বলে এই বিশ্ব তলে, পৃথিবী সুন্দর এত। বিচার করে দেখুন কতদূর সত্যি কথা, কতদূর প্র্যাকটিক্যাল কথা। আজ আমি সবার সামনে দাঁড়িয়ে কথা বলতে শিখেছি। আমাদের ভিতর অনেক ভাই আছেন, তারা অর্থশালী হয়েছেন, আমার থেকে বড় বড় চাকরি তারা করেন। কি জন্য? শুধু আমরা বিদ্যা শিক্ষা পেয়েছি বলে। এখানে গুরুচাঁদ থেমে থাকেননি। গুরুচাঁদ আরো বলেছেন, নমশূদ্র জাতি যদি বাঁচিবারে চাও, যাক প্রাণ সেও ভালো বিদ্যা শিক্ষা নাও। বিদ্যাবান যেই জন তারে মান্য দাও, বিদ্যার ভিত্তিতে সব সমাজ গড়াও। যেই জন বিদ্যাবান পরম পণ্ডিত, সমাজের প্রতি তারে মানিবে নিশ্চিত। বিদ্যা ছাড়া কথা নাই, বিদ্যা করো সার। বিদ্যা ধর্ম, বিদ্যা কর্ম, আর সব ছাড়। বাঁচো বানা বাঁচো প্রাণে, বিদ্যা শিক্ষা চাই। বিদ্যাহীন হলেও বড়, তার মূল্য নাই। সভাকারে বলি আমি, যদি মানো মোরে, অবিদ্যান পুত্র যেন নাই থাকে ঘরে। খাও বা না খাও তাতে কোনো দুঃখ নাই, ছেলে মেয়ে শিক্ষা দাও এই আমি চাই। প্রয়োজনে করো শিক্ষা, ছেলে মেয়ে দাও শিক্ষা। বিচার করে দেখুন কত প্র্যাকটিক্যাল কথা। আমি একজন অফিসার ছিলাম, চাকরি করতাম, অনেকগুলো টাকা বেতন পেতাম। কিন্তু সেখানে যদি আমার বাবা গুরুচাঁদ না আসতেন, আমায় যদি উদ্বোধন দিয়ে আমায় যদি শিক্ষিত না করতেন, তাহলে আমাকে তো সেই হাজিরে কাজই করতে হতো। সারাদিন পরিশ্রম করলে যেখানে মাত্র 400 টাকা বর্তমান আছে, আমি কি করতে পারতাম? আমি বর্তমান গাড়িতে চড়ি, ঠাকুরের কৃপায় আমার একটা বাড়ি আছে, আমার ব্যাংক ব্যালেন্স আছে। শুধু আমার নয়, আমার থেকে যে তার আদর্শকে আরো বেশি করে আঁকড়ে ধরেছে, সে আরো বড় হয়েছে, সে আরো প্রভাবশালী হয়েছে, সে আরো অর্থশালী হয়েছে। গুরুচাঁদ বলতেন সব কথা। অনেক অবতার এসেছেন, অনেক শাস্ত্র রচনা হয়েছে, অনেক বাণী অনেকে দিয়ে গেছেন, কিন্তু আপনি কোথাও কি পেয়েছেন? কোন শাস্ত্রে কি দেখেছেন এই দলিতের জন্য, এই পতিতের জন্য, এই সর্বহারার জন্য, তাকে সে উন্নত করার জন্য এত কথা কেউ বলে গেছে, এত কাজ কেউ করেছে? হ্যাঁ বলেছে, করেছে। কি বলেছে? এই করো, তুমি স্বর্গে গিয়ে তোমার জন্য স্থান সুরক্ষিত থাকবে। পিতৃলোকে যাবে, ব্রহ্মলোকে যাবে, গোলোকে যাবে, সব জায়গায় তুমি যাবে। গুরুচাঁদ বললেন, না, আগে সেখানে নয়, আগে এইখানে যাই। যদি বিদ্যা পাও কাহারে ডরাও, কার দ্বারে চাও ভিক্ষা। রাজ শক্তি পাবে, বেদনা ঘুচিবে, ক্রমে হবে তার পরীক্ষা। নয় যারা চাকরি করছে, যারা বিদ্যান হয়েছে, তারা রাজ শক্তি পেয়েছে। গুরুচাঁদের কথা এটা মিথ্যে হওয়ার নয়। কিন্তু আমরা তাকে মানি না, যে আমাদের জন্য এত কিছু করলেন, যে তার জীবনটাকে 90 বছর পর্যন্ত রুজু শরীর, খাড়া হয়ে দাঁড়াতে পারেন না, চোখের চামড়া ঝুলে গেছে। এই জাতির জন্য কাজ করতে করতে সে অবিশ্রান্ত কাজ করতে করতে পরিশ্রান্ত হয়ে গেছে, তথাপি থেমে থাকেনি। গুরুচাঁদ বলতেন, প্রাণ যায় যাক চলে তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। শুধু বলেননি, তিনি করেছেন তিনি। আমরা আগে জানতাম গুরুচাঁদ 1800 বিদ্যালয় করেছেন, না। বর্তমান পশ্চিমবাংলা সরকারের 10ম শ্রেণীর একটা বই আছে, স্বজাতি পরিচয় ও পরিবেশ। সেখানে লেখছে, সরকার তরফ থেকে যে বইটা, সেখানে লেখছে গুরুচাঁদ 3952 খানায় স্কুল গড়েছিলেন। আজ আপনারা যে সর্বশিক্ষা দেখতে পাচ্ছেন, সে সর্বশিক্ষার জনক আর কেউ নয়, সর্বশিক্ষার জনক গুরুচাঁদ ঠাকুর। আর আজ আপনারা যে স্বচ্ছতা অভিযান দেখতে পাচ্ছেন, সে স্বচ্ছতার অভিযানের জনক আর কেউ নয়, গুরুচাঁদ ঠাকুর। গুরুচাঁদ বলতেন, পায়খানা, প্রস্রাবখানা, শাড়ি নাড়ার দড়ি, এসব যার ঘরে নাই, সে কি ভদ্রলোকের বাড়ি?
বিচার করে দেখুন কথাগুলো কতখানি প্র্যাকটিক্যাল, কতখানি প্র্যাকটিক্যাল। কিন্তু আমরা তাকে জানি না, জানতে চাই না, মানি না, মানতে চাই না। তাই তো অনেক মহামনীষী বড় দুঃখ করে বলেছেন, বিশ্বের সভায় যারা পেয়েছ আসন, তারা কি করেছ মনে সে চিন্তা কখন? কে সে শক্তিধর যার চরণ পরশে জাগিয়া উঠিল প্রাণ নবীন হর্ষে? কোন আলো ধরি ঘরে জেলে দিল আলো? কোন সে দরদি দিনেই এত পাশে ভালো? শিক্ষার প্রেরণা তারা কোথা হতে পায়? আদি গুরু গুরুচাঁদ আদি শিক্ষা দেয়, সে গুরু পরম গুরু গুরুচাঁদ নাম, শত কাশি তুল্য যার ওরা কাম নিধান। আজ কেহ নাই করে তাহার সন্ধান, শুধু শুধু হল নাকি সবে মান্যবান। আমরা কি শুধু শুধুতেই মান্যবান হয়েছি? যা হোক, খুব কম সময়, তার কথা বললে তো ফুরায় না। কম সময়, তথাপি আপনারা মনোযোগ সহকারে শুনলেন, সেজন্য আপনাদের সবাই প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার আলোচনা এখানে বিশেষ করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় সকল ভক্তবৃন্দে, জয়।